তারেক রহমানের এই বিদেশ সফর নিয়ে যত আলোচনা হচ্ছে, এখানে মানে কোনায় ঘরের কোনায় হাতিটা হচ্ছে যুক্তরাষ্ট্র। তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে কোনো আলোচনা নেই, কেউ বলছেও না যে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন কি যাবেন না, কবে যাবেন। সবাই কিন্তু সেপ্টেম্বরে যায়, যুক্তরাষ্ট্র সফরে না, তারা যায় নিউ ইয়র্কে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হয় সেপ্টেম্বরে, সেই অধিবেশনে একটা ভাষণ দেওয়ার জন্য বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা সেখানে যায়। মোহাম্মদ ইউনূসও সেখানে গিয়েছিলেন 2024 সালে। কিন্তু তারেক রহমান সেখানে যাবেন, অলরেডি আমরা জুন মাসে চলে আসছি, বেশি দিন নাই, কিন্তু কোনো প্রস্তুতি নেই, কোনো আলোচনা নেই। ব্যাপারটা কি? আপনার বিশ্লেষণটা কি, কেন এটি নিয়ে কোনো উচ্চবাচ্য নেই বা কোনো ধরনের কোনো আওয়াজ নেই? আমি জানি না, কিন্তু মাঝে মধ্যে শোনা যায় যে যুক্তরাষ্ট্রের যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আছে FBI, তাদের একটা মানে তদন্তের অংশ হিসেবে তারেক রহমানের উপর হয়তো কিছু কোনো নিষেধাজ্ঞা আছে। যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতেই হয়, তাহলে এটা একটা আলোচনা, নেগোসিয়েশনের মাধ্যমে ফিরতে হবে। এখন সেই নেগোসিয়েশন বাংলাদেশ সরকার করবে কি করবে না, সেটাই হলো প্রশ্ন। এটা ভারত সরকার বাংলাদেশের উপর চাপিয়ে দিতে পারবে না, এটা বাংলাদেশ সরকারকে সম্মত হতে হবে একটা নেগোসিয়েশনে। আমাদের যারা প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সিনিয়র জার্নালিস্ট সাবিল মুস্তাফা। সাবিল মুস্তাফা, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই যে বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই সেটি হচ্ছে যে আপনার কি মনে হয় ভারতের হাই কমিশনার, যিনি নবনিযুক্ত বাংলাদেশ হাই কমিশনে, মানে বাংলাদেশের ভারতীয় হাই কমিশনে, তিনি শুরুতেই তোপের মুখে পড়লেন, তিনি যে মন্তব্য করলেন বাংলাদেশে প্রবেশ করেই শনিবার, এবং নিশ্চয়ই আপনি জানেন যে তিনি বলেছেন ভারতের পপুলেশন 140 কোটি, বাংলাদেশের 20 কোটি, আমরা অ্যাড করতে চাই 160 কোটি। এখানে আমরা সবাই একসঙ্গে হব, আলাদাভাবে ভাবছি না, বাংলার একই আকাশ একই বাতাস, চ্যালেঞ্জ অনেক ক্ষেত্রে এক, তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু বলেছেন। এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে এখন রাজনীতির মাঠটি বেশ উত্তপ্ত। সরকারি দলে যারা রয়েছেন, মন্ত্রী পরিষদে যারা রয়েছেন, তাদের কেউ কেউ এটিকে প্রশ্নবিদ্ধ করছেন যে আমাদের পক্ষ থেকে বিএনপি সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, তার এই বক্তব্যের অর্থ কি? আপনি কি মনে করেন, তার এই বক্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা হচ্ছে একটা রাজনীতিক আর একটা ডিপ্লোম্যাট, একজন পেশাদারী কূটনীতিকের পার্থক্য। পেশাদারী কূটনীতিক সবসময় খুব মেপে মেপে কথা বলে এবং তাদের চিন্তা থাকে সরকারের সাথে সরকারের সম্পর্ক, এর বাইরে তারা চিন্তা করে না। কিন্তু একটা রাজনীতিক, তিনি চিন্তা করছেন মানুষের সাথে মানুষের সম্পর্ক, এবং তিনি কথাগুলো কিন্তু তিনি মেপে বলছেন না, তিনি কিন্তু একটু বড় মাপের চিন্তা ভাবনা করতে যাচ্ছেন। এবং তিনি মানুষের সাথে মানুষের সম্পর্ক, বাংলাদেশের মানুষ ভারতের মানুষের সম্পর্ক, সেটা নিয়ে ভাবছেন। এবং তিনি যেটা বলছেন যে আমাদের যন্ত্রণা এক, আকাশ এক, বাতাস এক, যন্ত্রণা এক, আমাদের এক, তো এগুলো তো মানে মানে কথাগুলো তো ভুল না। এই যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বা বলুন বা এই অঞ্চলের যে মানে গোটা অঞ্চলের যে মানচিত্র, সেগুলো তো মাত্র 1947 এবং মানে 71-এ নতুন করে আঁকা হয়েছে। এটা মানুষের আঁকা, এটা প্রাকৃতিক বিভাজন না। কিন্তু এটা তো মানে একটা হাই কমিশনার তো এসে কখনোই বলবে না এক দেশে যে তোমার দেশ আমি নিয়ে নিব বা আমার দেশের সাথে তোমার দেশ একত্রিত হয়ে যাবে। এই কথা এমনকি কোনো মানে কি বলবো বেকুব ডিপ্লোম্যাটও বলবে না। উনিও আমার মনে হয় না, মানে মনে হওয়ার কোনো কারণ নেই যে উনি সেদিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন যে আমাদের সমস্যা এক, আমরা একই অঞ্চলে, আমাদের সমস্যা এক, আমাদের একত্রিত হয়ে এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে হবে। একত্রিত হয়ে কাজ করলে আমরা অনেক বড় কিছু অর্জন করতে পারবো। এগুলো হচ্ছে একটা রাজনীতিকের চিন্তা ভাবনা। একটা ডিপ্লোম্যাট সেভাবে চিন্তা ভাবনা করে না, সে ভাবে যে সরকারের সাথে সরকারের সম্পর্ক কি হতে পারে এই মুহূর্তে, এই বর্তমান প্রেক্ষাপটে। কাজে হয়তো তিনি যেটা বলেছেন সেটাকে মানে ভুল করে বা ভিন্নভাবে ব্যাখ্যা করার অবকাশ তিনি রেখে দিয়েছেন। তো সেটা হচ্ছে একটা রাজনীতিকের ভুল। একটা ডিপ্লোম্যাট সেই ভুলটা কখনো করে না, তার কথার কিন্তু কোনো অন্য ব্যাখ্যা দেওয়ার কোনো রাস্তা সে খোলা রাখে না। কিন্তু রাজনীতিক সেটা করে, এবং বাংলাদেশে এই ত্রিবেদীর ক্ষেত্রে সেটাই হয়েছে। এখন যারা বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি করতে চান বা ভারত বিরোধিতাকে পুঁজি করে তাদের রাজনীতি এগিয়ে নিতে চান, তারা এটা লুফে নিয়েছে, তারা এই মন্তব্য, কারণ তারা জানে এটা আমি অন্যভাবে ব্যাখ্যা করতে পারবো, এবং সেই ব্যাখ্যা করলে মানুষকে আমি একটু গরম করে ফেলতে পারবো। যেই দেখো, হ্যাঁ, একটা হাই কমিশনার নিযুক্ত হয়েছেন, তিনি এসেই এমন সব কথা বলছেন যেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা হুমকি। যদি সেটা আপনি যদি তার পুরো মন্তব্যটা দেখেন, এটা একটু কাব্যিক ভাবে তিনি মানে মন্তব্যটা করার চেষ্টা করেছেন। ভূপেন হাজারিকার এক্সাম্পল দিয়েছেন, বাংলাদেশে প্রবেশের আগে তিনি ভারতের কোনো মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন, তিনি ভূপেন হাজারিকার উদাহরণ দিয়েছেন। নিশ্চয়ই ভূপেন হাজারিকার গানটির কথাটা মনে আছে, এই গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, এবং সেখানেও কথাগুলো ছিল এই একই বাতাস একই আলো ইত্যাদি ইত্যাদি। সেটিকে তিনি এক্সাম্পল হিসেবে নিয়ে এসে তার বক্তব্য দিয়েছেন। কিন্তু আপনি বলছিলেন যে এটি রাজনীতির একটা খেলা, যারা রাজনীতি করতে চায় ভারত বিরোধী তার জায়গা থেকে তারা এটি লুফে নেবে। আমি ধরে নিলাম জামাত এটি
লুফে নিয়েছে, জামাত সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে, কি ব্যাপার ত্রিবেদী কেন এসে এই কথা বলছে, হতে পারে। কিন্তু বিএনপি মানে আমাদের এই মুহূর্তে যে সরকার, বিএনপি সরকার এবং ভারতের বিজেপি সরকারের মধ্যে যখন একটি সম্পর্ক উন্নয়নের চেষ্টা আমরা দেখছি, সেই জায়গায় বিএনপি কোনো মন্ত্রী বা আমি যদি স্পেসিফিক্যালি বলি, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাহেব তিনি বলেছেন যে আম আমাদের মানে তিনি তার বক্তব্যে ১ম এ এরকম যে যারা ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলেন এবং যারা বাইরে কথা বলেন তাদের ভাষা এক হলেও মনোজগতের পার্থক্য রয়েছে। এজন্য সীমান্তের ওপারে কিংবা কলকাতায় গিয়ে বাঙালির সার্টিফিকেট নিতে হবে না। আমরা নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশী। এবং একটা জায়গায় গিয়ে তিনি বলছেন যদি ১৪০ কোটি অর্থাৎ ভারতের ১২০ এবং আমাদের ২০ কোটি, এই ১৪০ কোটি ঐক্যবদ্ধ করতে চান তাহলে সার্ককে ২২০ কোটি মানুষকেও ঐক্যবদ্ধ করতে হবে। যারা এটি চাইবেন না আমরা এটিকে সন্দেহের চোখে দেখব। তার মানে কি সেই জামাতের এই মন্তব্য? মানে ঘাটের না, মন্তব্য? জামাত অদ্দূর যায় না। জামাত সার্ক নিয়ে কথা বলে না, কিন্তু না যে আহ, সন্দেহের চোখে দেখব। তো এগুলো হচ্ছে কথার ছলে বেরিয়ে আসে এই শব্দগুলো। আমার মনে হয় না তিনি এটা লিখে নিয়ে বলেছেন, এটা সব কথার ছলে বলে এসে মানে সন্দেহ চোখে দেখার কি আছে এখানে? আমি যদি বলি যে না, আমি সার্কের দৃষ্টিতে দেখি না, কারণ আফগানিস্তান সার্কের অংশ। আফগানিস্তানের সাথে বাংলাদেশের আকাশ বাতাস মানে সংস্কৃতি ভাষার কি সম্পর্ক? জিরো সম্পর্ক। হ্যাঁ, তারপরে আপনি দেখুন পাকিস্তানের সাথে তো আমরা ছিলাম 23 বছর, ঘোড়ার ডিম কি হলো? একটা যুদ্ধ করে বেরিয়ে আসতে হলো। তাহলে পাকিস্তানের সাথে আমাদের ওই একই যন্ত্রণা, একই আকাশ বাতাস নেই? সো এগুলার বলার এটা একটু মানে কি বলবো, একটু আমার কাছে এগুলাকে বাকওয়াজ কথা মনে হয়। সার্ক কখনো একত্রিত হবে সেটা ভাবার কিছু নেই। ভারত বাংলাদেশ কোনোদিন এক হবে না, কারণ বাংলাদেশ, স্বপন ঠিকই বলেছেন যে এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। বাংলাদেশের মানুষ নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র, স্বাধীন জাতি হিসেবে দেখে, এটা কোনোদিন চেঞ্জ হবে না। ভারতও সেটা জানে, কারণ ভারত তো এই রাষ্ট্রকে স্বাধীন করার জন্য ভারতীয় সৈন্যরাও জীবন দিয়েছিল ৭১ সালে। কাজেই ভারত যে সেটা অন্যভাবে দেখবে সেটা ভাবার কোনো কারণ আমি দেখি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আহ আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে যাচ্ছেন। ১ম এ দিল্লিতে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল নরেন্দ্র মোদী নিজে ফোন দিয়ে। এটা এই ফর্মালিটিজ এর জায়গা থেকে হোক বা আনুষ্ঠানিকতা হোক যেভাবেই বলি না কেন, আমন্ত্রণ তো জানিয়েছিলেন। কিন্তু তারপর পরে শোনা যাচ্ছিল যে আমাদের প্রধানমন্ত্রী ১ম এ চীন সফর করবেন। পরবর্তীতে দেখা গেল যে হিসাব নিকেশ করে হয়তো তারা বুঝতে পারছেন যে না, ২ দেশের কোথাও আগে যাওয়া ঠিক হবে না। আম তিনি একটা ভালো উদ্যোগ নিয়েছিলেন যে মালয়েশিয়া যাবেন এবং এটি এখনো পর্যন্ত সে অবস্থায় আছে। এবং কূটনীতি যেটি বরাবরই দেখা যায় আমাদের দেশে যে আমের সময় আমের মাধ্যমে শুভেচ্ছা পাঠানো হয় একটা কূটনৈতিক বার্তা। অন্যান্য বার্তা আমরা দিল্লিতে পাঠাতে দেখি যেকোনো সরকারের সময়। এখন মালয়েশিয়াতে পাঠানো হলো। তো ব্যালেন্স করতে গিয়ে কি ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে আহ, আমাদের যে প্রতিবেশী যে কূটনীতিগুলা সেই দিক থেকে? না, ইমব্যালেন্স আমি বলবো না। যেটা হচ্ছে, আপনি খেয়াল করেছেন যে তারেক রহমান নির্বাচিত হওয়ার পরপরই ভারত থেকে কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সম্পর্ক আর মানে ভালো উন্নয়ন করার জন্য। নরেন্দ্র মোদী কিন্তু প্রথম বিশ্ব নেতা যিনি তারেক রহমানকে কনগ্রাচুলেট করে বার্তা পাঠিয়েছেন। তিনি প্রথমে তারেক রহমান এবং তার গোটা পরিবারকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং তখন একটা ধারণা জন্মেছিল যে তারেক রহমান হয়তো প্রথম বিদেশ সফর ভারতেই হবে। এবং এটা হলেও খুব একটা যে আশ্চর্যকর কিছু হতো বা খারাপ কিছু হতো তা না, কারণ ভারত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী। বাংলাদেশের স্থল সীমান্তের প্রায় ৯৫% ভারতের সাথে। কাজেই ভারতের যে গুরুত্ব অন্যান্য দেশের যে কোনো দেশের চেয়ে ভারতের গুরুত্ব বাংলাদেশের ভূ রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি সবকিছুর জন্য সবচেয়ে বেশি। কিন্তু তারপর দেখেন খলিলুর রহমান ভারত গেলেন, তারপর কিন্তু এই নিয়ে আর কোনো উচ্চবাচ্য নেই। কাজেই এই সম্পর্ক উন্নয়নের যেই পদক্ষেপটা ছিল ভারতের দিক থেকে, বাংলাদেশের দিক থেকে সেভাবে রেসিপ্রোকেট করা হয়নি, এবং পুরো জিনিসটা থেমে গেল। এবং দেখেন তারপরে যদিও বাংলাদেশ সরকার, এই বিএনপি সরকার ওই ইউনূস সরকারের মতো উঠতে বসতে ভারত বিরোধী কথাবার্তা বলেনি এই কয়েক মাস, আম, কিন্তু ভারত নিয়ে তেমন কোনো ভালো কথাও বলেনি, বা ভারত নিয়ে কোনো চিন্তা ভাবনা, প্ল্যান, পরিকল্পনা সেগুলো নিয়ে কোনো আলাপ হয়নি। অর্থাৎ ভারতের সাথে সম্পর্ক যেন কোথাও আটকে গেল। এটা হতে পারে শেখ হাসিনা ইস্যুতে আটকে গেছে, কারণ আপনি জানেন যে খলিলুর রহমান এবং তার সফর সঙ্গীরা ঢাকায় ফিরে আসার পর আম, প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছিলেন যে শেখ হাসিনা একটা আন্তর্জাতিক সন্ত্রাসী। এটা মানে কি আমি জানি না। আল কায়দা, ইসলামিক স্টেট এরা আন্তর্জাতিক সন্ত্রাসী, শেখ হাসিনা কি করে আন্তর্জাতিক সন্ত্রাসী হয় এটা আমি জানি না। যাই হোক, তিনি আন্তর্জাতিক সন্ত্রাসী এবং তার আর কোনো গুরুত্ব নেই বাংলাদেশে, তিনি বাংলাদেশের মানুষ তাকে ভুলে গেছে। কিন্তু একই সাথে তিনি বললেন যে আমরা ভারতকে বলেছি তাকে ফিরিয়ে দিতে, বিচার মুখোমুখি করার জন্য। সো ওই জিনিসটা তো আগাচ্ছে না, এবং আগানোর কোনো সম্ভাবনাও আমি দেখছি না।
কারণ ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে মানে মৃত্যুদণ্ডের জন্য ফাঁসি মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে না। এটা অন্যভাবে হবে যদি হয়। সো হয়তো ওই ইস্যুতে আটকে গেছে। তারপরে পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির বিজয়ের পর যেই সীমান্তে যেই উত্তেজনা শুরু হলো, ওখান থেকে আম, বাংলাদেশিদের বা কথিত বাংলাদেশিদের ঠেলে দেওয়ার বা ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হলো, সেটাও সম্পর্ক নিশ্চয়ই উন্নয়নে কোনো সহায়তা করেনি বা করবে না। সো এইসব কারণে একটা আটকে গেছে। কিন্তু তিনি যদি প্রথমে চীনে যেতেন, তাহলে ভারত মনে করতো এটা তার প্রতি একটা স্নাব। তাকে লক্ষ্য করেই বলা হচ্ছে যে এই দেখো, চীন হচ্ছে আমার এখন আসল মিত্র। কাজে তিনি ভারত যাবেন না, কিন্তু চীনেও যাবেন না, কারণ চীনে গেলে আবার ভারতকে একটা বার্তা দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে তিনি করতে চান না। মালয়েশিয়া সেখানে একটা ভালো কম্প্রোমাইজ, কারণ মালয়েশিয়া হচ্ছে বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্টনার বিভিন্ন দিক থেকে। বাংলাদেশের অনেক শ্রমিক মালয়েশিয়া যায়, এবং মালয়েশিয়ার একটা উদাহরণ বাংলাদেশের জন্য, যে একটা একটা মুসলিম দেশ কিভাবে উন্নয়ন করতে, আধুনিক দেশ হিসেবে উন্নয়ন করতে পারে। কিন্তু এখানে একটা জিনিস, একটা ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, এলিফ্যান্ট ইন দ্য রুম, যে ঘরের কোনায় একটা হাতি বসে আছে, কেউ সেটাকে লক্ষ্য করছে না। তো তারেক রহমানের এই বিদেশ সফর নিয়ে যত আলোচনা হচ্ছে, এখানে মানে ঘরের কোনায় হাতিটা হচ্ছে যুক্তরাষ্ট্র। তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে কোনো আলোচনা নেই, কেউ বলছেও না যে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন কি যাবেন না, কবে যাবেন। সবাই কিন্তু সেপ্টেম্বরে যায়, যুক্তরাষ্ট্র সফরে না। তারা যায় নিউ ইয়র্কে, জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হয় সেপ্টেম্বরে, সেই অধিবেশনে একটা ভাষণ দেওয়ার জন্য বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা সেখানে যায়। মোহাম্মদ ইউনূসও সেখানে গিয়েছিলেন 2024 সালে। কিন্তু তারেক রহমান সেখানে যাবেন, অলরেডি আমরা জুন মাসে চলে আসি, বেশি দিন নাই, কিন্তু কোনো প্রস্তুতি নাই, কোনো আলোচনা নেই। ব্যাপারটা কি? এটার উপর কেউ আলোকপাত করছে না যে তিনি জাতিসংঘে ভাষণ দেওয়া তো একটা নতুন সরকার প্রধানের জন্য এটা এক ধরনের রুটিন কাজ, তাকে এটা করতে হয়, কারণ সারা দুনিয়াকে নিজেকে ঘোষণা দিতে হয় যে আমি হচ্ছে বাংলাদেশের নেতা, এই হচ্ছে আমার পরিকল্পনা, আমি এই করছি বাংলাদেশে, আসুন আমাকে সহযোগিতা করুন, আমাকে এই পথে যাওয়ার জন্য। এবং ওই ফাঁকে তিনি দুনিয়ায় কি ধরনের শান্তি চান, কিভাবে কি ধরনের নতুন ব্যবস্থা চান, সেগুলো তিনি ব্যাখ্যা করেন। সো এটা একটা অপরচুনিটি হিসেবে নেয় সব সরকার প্রধানই। আপনার কি মনে হয়, আপনার বিশ্লেষণটা কি, কেন এটি নিয়ে কোনো উচ্চবাচ্য নেই বা কোনো ধরনের কোনো আওয়াজ নেই? আমি জানি না, কিন্তু মাঝে মধ্যে শোনা যায় যে যুক্তরাষ্ট্রের যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আছে এফবিআই, তাদের একটা তদন্তের অংশ হিসেবে তারেক রহমানের উপর হয়তো কিছু কোনো নিষেধাজ্ঞা আছে। এটা আমার শোনা কথা, আমি বলবো যে এটা আমার আমি কোনো নথিপত্র দেখিনি, কিন্তু এটা কিছু কিছু জায়গায় আমি দেখেছি। এবং আমি যতই দেখি যে এত বিদেশ সফর নিয়ে আলোচনা হচ্ছে, অথচ বাংলাদেশের অর্থনীতির জন্য একটা মানে গুরুত্বপূর্ণ দেশ যুক্তরাষ্ট্র, যার সাথে এখন আরো ঘনিষ্ঠ একটা সম্পর্ক হচ্ছে একটা বাণিজ্য চুক্তির মাধ্যমে, সেখানে জ্বালানি নিয়ে চুক্তি হচ্ছে, সেখানে প্রতিরক্ষা নিয়ে চুক্তি হচ্ছে, সেখানে অনেক কিছু নিয়ে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে। তো সেই দেশে তারেক রহমান যাবে না, কেন যাবে না? এবং না মানে যাওয়া নিয়ে কোনো আলোচনা নেই, ওয়াই, কেন? আর জাতিসংঘের প্রথম মানে সাধারণ পরিষদের অধিবেশনে তো তার যাওয়া তো রুটিন কাজ, এটা প্রতিটা সরকার প্রধানই করেন, শেখ মুজিব থেকে শুরু করে ইউনূস, কেউই বাদ দেননি, তিনি কেন বাদ দিবেন? আদৌ কি বাদ দিবেন আমি জানি না, হয়তো আমরা অক্টোবর মানে অগস্ট মাসে গিয়ে শুনবো, কিন্তু সেপ্টেম্বর তো বেশি দূরে নাই। হ্যাঁ, এবং এটার পরিকল্পনা তো অনেক আগে থেকেই করতে হয়। এটা তো আপনি সেপ্টেম্বরের 1 তারিখে গিয়ে পরিকল্পনা শুরু করবেন না, তার অনেক আগে থেকেই পরিকল্পনা করতে হবে। কাজে এখানে ব্যাপারটা কি আমি জানি না, এটা হয়তো আমি জানি না এটা সরকার কোনো ব্যাখ্যা দেবে কিনা, যে যুক্তরাষ্ট্র সফর বা জাতিসংঘে যাওয়ার ব্যাপারটা হচ্ছে একটু ভিন্ন। আপনার তো মনে আছে যে র্যাবের এবং পুলিশের যে আইজি ছিলেন বেনজির আহমেদ, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল যুক্তরাষ্ট্রের, কিন্তু তারপরেও তিনি জাতিসংঘের একটা প্রোগ্রামের জন্য নিউ ইয়র্কে যেতে পেরেছিলেন। এবং শুধুমাত্র আপনি আপনি আগে থেকে এই বিষয়টা নিয়ে এলেন, মানে বেনজির অ্যারেস্ট হয়েছেন, আমরা কিছুক্ষণ আগেই খবর পেলাম। দুবাই পুলিশ তাকে মানে অ্যারেস্ট করেছে ইন্টারপোলের সহায়তায়। আচ্ছা, এটা আমি আপনার কাছ থেকে শুনেছি। আমি আমি এই খবরটা দেখার সুযোগ পাইনি। তো এখন যদি ইন্টারপোল দুবাই পুলিশকে বলে থাকে যে এই লোক এই অপরাধের জন্য বা এই অপরাধের সন্দেহে তাকে একটা দেশের সরকার অ্যারেস্ট করতে চায়, হয়তো দুবাই পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, এখন তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বিচারের জন্য। এটা একটা মানে অনেকের এটা একটা ভালো জিনিস ওই সেন্সে যে বেনজির আহমেদের বিরুদ্ধে নানান রকমের অভিযোগ আছে, তিনি র্যাবের ডিজি থাকতে এবং পুলিশের আইজি থাকতে দুই সময়ে তার বিরুদ্ধে নানান রকমের অভিযোগ আছে। তো এই অভিযোগগুলো তদন্ত কতটুকু হয়েছে আমি জানি না। স্পেসিফিক যে বাংলাদেশের যেটা হয় সিলেক্টিভ জাস্টিস, যখন যেই সরকার ক্ষমতায় থাকে সে তার পছন্দ অনুযায়ী অপরাধ দেখতে পান এবং সেই অপরাধের বিচার করতে চান।
তার পছন্দের না হলে সেই অপরাধ তার চোখেই পড়ে না। হ্যাঁ, যেমন ডক্টর ইউনূসের অপরাধ এখন সরকারের চোখে পড়ছে না। অপরাধ তো পরের কথা। ডক্টর ইউনূসের আমলের 18 মাস নিয়ে বিএনপি কোনো কথাই বলতে চায় না, এবং এই জন্য অনেকে মনে করছে যে তারেক রহমানের সরকার হচ্ছে ইউনূস সরকারেরই একটা কন্টিনিউশন, তারই একটা ছায়া চলছে। তো এখন ওইটাই হয়ে গেছে সমস্যা, যে বেনজিরকে অ্যারেস্ট করে তাকে জেলে ঢুকানো হবে, তার বিরুদ্ধে মামলা করা হবে, তার বিরুদ্ধে তদন্ত হবে, সবই ভালো। কিন্তু এটা এগেইন আরেকটা প্রমাণ যে এটা বাংলাদেশে যে সিলেক্টিভ জাস্টিসের ব্যাপারটা। আগের যেটা আমার পছন্দ না, যেটা আমার পছন্দের সরকার, সে তার আমল নিয়ে আমি কোনো কিছু ভাববো না। কিন্তু যেটা আমার পছন্দের না সেটাকে আমি মামলা করবো। এখন এখানে আমি দেখতে চাই যে বেনজির র্যাবের ডিজি ছিলেন কয়েক বছর, ওই সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে তার বিরুদ্ধে কোনো মামলা করা হয় কিনা। কারণ যদি করা হয় তাহলে প্রশ্ন উঠবে যে 2004 থেকে 2006 খালেদা জিয়ার আমলে যেসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড র্যাব করেছে সেটা নিয়ে কার বিরুদ্ধে মামলা হবে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। মানে আমাদের আমাদের দুর্ভাগ্য আসলে ওই যে আপনি যেটা বলছিলেন ওটাই উপসংহার, যখন যে ক্ষমতা থাকে তার চোখ দিয়ে অপরাধগুলো দেখা হয়। নিশ্চয়ই ওরকম কিছু হবে না, আমরা সমালোচনা করেই যাব, সরকার কর্ণপাত করবে না। আমরা শেষ করবো, তার আগে আমি একটু আহ আরেকটা বিষয় প্রশ্ন করবো। আপনি মাঝে বলছিলেন মানে আলোচনা মাঝখানে যে শেখ হাসিনা ফিরে আসতে পারেন অথবা তাকে ভারত ফেরত পাঠাতে পারে অন্যভাবে, এটির উত্তর বা আপনি কোনটাকে মেন করে বলতে চাচ্ছেন সেটা একটু শুনুন। তার আগে আপনি আমাদের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়া প্রসঙ্গে কোনো আওয়াজ নেই বা কোনো ধরনের কথাবার্তা এগুলো নিয়ে বলছিলেন, এবং এফবিআই প্রসঙ্গ নিয়ে আসলেন, এবং এফবিআই তো সাক্ষী দিতে এসেছিল, এফবিআই কয়েক কর্মকর্তা আওয়ামী লীগের সময় আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে। মানে সেই সব জটিলতা কি এখনো কাটেনি, নাকি ওই বিষয়গুলো এখনো রয়ে গেছে? আপনার কি মনে হয়? সেটা আমি বলছিলাম যে আমি জানি না যে এইগুলো কোন পর্যায়ে আছে। কারণ আপনি জানেন যে উইকিলিক্স যারা বিভিন্ন সরকারি নথিপত্র ফাঁস করে দেয়, তারা ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের এমবাসি থেকে পাঠানো নানান ইমেল এবং নথিপত্র ফাঁস করেছিল। সেখানে দেখা গিয়েছিল যে এমবাসি থেকেই, তখন সেটা হচ্ছে 2001 থেকে 6